আইএলটিএস এর স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা খায় যেই মডিউলে সেটা হচ্ছে রিডিং মডিউল। এই ভিডিওতে আমি 5টা লক্ষণ বলবো যেগুলোর মধ্যে কোনো একটা যদি বা অনেকগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হয়তো বা মারা খাইতে পারেন। আপনার একটু সাবধান হওয়া উচিত। আপনি যদি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে আসবে। এই ভিডিওতে আমি যে ভুলগুলো বলবো সেইগুলা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কিন্তু তার পাশাপাশি আপনাকে নিজে পড়তে হবে। এখন আপনি শুধু ভুল অ্যাভয়েড করলেন, কিন্তু নিজে যদি বাসায় পড়াশোনা না করেন তাহলে হচ্ছে ভালো করার চান্সেস অনেক কম থাকবে, আনলেস আপনার ইংলিশ রিডিং স্কিল অনেক ভালো। তো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে 5টা লক্ষণ বলবো যেগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হয়তো বা আইএলটিএস এক্সামে মারা খেতে যাচ্ছেন। তো প্রথম যেই লক্ষণ সেটা হচ্ছে যে বেশি বেশি টিপস অ্যান্ড ট্রিক্সের দেখা এবং এইগুলোর উপর নির্ভরশীল হয়ে যাওয়া। আমরা অনেকেই কী করি, রিডিংয়ের জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমরা শুধু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখি কিন্তু ওইগুলা অ্যাপ্লাই করতে জানি না। সঠিকভাবে এই জিনিসগুলোকে রিডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা এবং দেখা যে আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হইতেছে নাকি না, এই জিনিসগুলো করার টাইম অনেকেরই থাকে না। শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স দেখে আপনার কোনো লাভ হবে না, আনলেস আপনি হচ্ছে নিজে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতেছেন এবং নিজের লেভেলটাকে যাচাই করা ট্রাই করতেছেন। তো আমি বলবো বেশি বেশি টিপস অ্যান্ড ট্রিক্স দেখার থেকে বেশি বেশি প্র্যাকটিস করেন। টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই কাজে আসে, বাট আপনার যখন নিজের লেভেলটা অনেক ইমপ্রুভ বা নিজে থেকে অনেক কিছু পারেন তখন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স কাজে আসবে। এখন আমি হচ্ছে ধরে নিন রিডিং পরে কিছুই বুঝি না, আর আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানি, এগুলো দিয়ে তো কোনো লাভ হবে না। প্রথমত আমাকে পরে বুঝতে হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বাড়াতে হবে, তারপরে হয়তো বা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কিছু কাজ হবে। তো টিপস অ্যান্ড ট্রিক্সের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি নিজের প্র্যাকটিস করেন এবং নিজের জন্য বেস্ট টিপসগুলো বের করেন। নিজের জন্য বেস্ট টিপস মানে কি, ধরে নেন আপনার নিজের কাছে মনে হইতেছে আমি এইভাবে এই কোয়েশ্চনটা সলভ করলে আমার জন্য হয়তো বা ভালো হবে, দেন আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। তারপরে আপনি নিজে থেকে কিছু চেঞ্জেসগুলো দেখেন, যেমন হাউএভার থাকলে কি হয় বা ওই জিনিসগুলো নিজে ধরা ট্রাই করেন। দেন হচ্ছে আপনি ধীরে ধীরে হচ্ছে আপনার স্কোরটা ইমপ্রুভ করতে পারবেন এবং এতে করে আপনার এক্সামে সত্যিই হেল্প হবে। 2 নম্বর যেই লক্ষণ সেটা হচ্ছে ভোকাবুলারি অনেক বেশি না জানা। আপনার যদি ভোকাবুলারির রেঞ্জ কম হয়ে থাকে তাহলে আপনি রিডিংয়ে ভালো করার চান্সেস অনেক কম থাকবে। কেন? কারণ রিডিংয়ের প্যারাফ্রেজিং বা ওয়ার্ডগুলো যেভাবে চেঞ্জ করে এগুলো ধরতে হলে আপনাকে অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে। কারণ আপনি যদি ভোকাবুলারি না জানেন তাহলে হচ্ছে আপনি রিডিংয়ে কোনোভাবে ভালো করতে পারবেন না। রিডিং টেস্টটাকে অন্যভাবে যদি নামকরণ করা যাইতো তাইলে হয়তো বা ওরা ভোকাবুলারি টেস্টই বলতো। এখানে তো আপনি যে জুড়ে পড়তেছেন, আপনার প্রনাউন্সিয়েশন এইগুলো চেক করতেছে। আপনার যেটা চেক করতেছে সেটা হচ্ছে আপনি পড়ে বুঝতেছেন নাকি না। কারণ আপনি যদি বুঝেন তাহলে হচ্ছে আপনি আনসার করতে পারবেন, আর আপনি যদি না বুঝেন তাহলে আপনি আনসার করতে পারবেন না। কারণ আমরা কেন বুঝি না? কারণ ডিরেক্টলি ওয়ার্ডগুলো দিয়ে দেয় না। আপনার কোয়েশ্চনে এক ওয়ার্ড বলবে, পেসেজে এসে ওইটাকে একটু চেঞ্জ করে বলবে। তো এই চেঞ্জটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। এই জন্য প্রচুর ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। এখন ভোকাবুলারি শেখার জন্য আমি ডিকশনারি বা আদার কোনো বই সাজেস্ট করব না। আমি সাজেস্ট করবো আপনি কেমব্রিজের যেই প্র্যাকটিসগুলো, আপনি যেই টেস্টগুলো প্র্যাকটিস করতেছেন ওই টেস্টেরই ভোকাবুলারিগুলো শিখেন, এতে আপনার অনেক হেল্প হবে। 3 নম্বর কারণটা হচ্ছে যে আমাদের টাইম ম্যানেজ করতে না পারা। রিডিংয়ের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে 40টা কোয়েশ্চন 60 মিনিটের মধ্যে আপনাকে কভার করতে হবে। আর 3টা যেহেতু পেসেজ থাকে, আমাদের পেসেজ অনুযায়ী টাইমটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো টাইম লিমিটের কারণে অনেকেই এক্সামে ভালো করতে পারে না। তো আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি সামনে এক্সাম দিবেন, ধরে নিচ্ছি আপনি সামনে এক্সাম দিবেন, এক্সাম হলে তো বসে এই ভিডিওটা দেখা পসিবল না। আপনি বাসায় বসে টাইম লিমিট ধরে প্র্যাকটিস করবেন। আপনি 1 ঘন্টা টাইম দিবেন, ওই টাইমের মধ্যে আপনি সলভ করবেন। আপনার জন্য পেসেজ 1, পেসেজ 2, পেসেজ 3 এর টাইম ডিস্ট্রিবিউট করে দিবেন। আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে পেসেজ 1 এর জন্য 15 মিনিটস টাইম রাখেন, তারপরে পেসেজ 2 এর জন্য 20 মিনিট এবং পেসেজ 3 এর জন্য 25 মিনিটস। এইভাবে যদি আপনি টাইম রাখেন দেন হচ্ছে আপনি ভালো করতে পারবেন। অথবা আপনার যেইটা মনে হয় যে আমি এইভাবে অন্যভাবে টাইমটাকে ভাগ করব, আমি প্রতিটা পেসেজের জন্য 20 মিনিট দিব, আপনার ইচ্ছা। বাট আপনাকে হচ্ছে টাইমটা ভাগ করে তারপরে প্র্যাকটিস করতে হবে এবং বাসায় বসে টাইম লিমিট ধরে প্র্যাকটিস করতে হবে। এতে করে আপনি এক্সামে গিয়ে টাইমের জন্য আটকাবেন না। 4 নম্বর যেই লক্ষণ সেটা হচ্ছে সিকোয়েন্স ফলো করে আনসার না করা। এবং সিকোয়েন্স ফলো করে আনসার করা মানে কি, আইএলটিএসের কোয়েশ্চনগুলো যেমন 1 নম্বর কোয়েশ্চন এইভাবে 1 থেকে 13, এই 13টা হচ্ছে ধরে নিন পেসেজ 1-এ আসছে, 13টা কোয়েশ্চন আছে। এখন আমাদের এই কোয়েশ্চনগুলো সিকোয়েন্সিয়ালি আছে, অর্থাৎ 1 নম্বর পেসেজের আনসার আপনি কোনো সময় একদম লাস্টের প্যারাগ্রাফে গিয়ে পাবেন না। আপনি 1 নম্বর কোয়েশ্চনের আনসার হচ্ছে পেসেজের একদম শুরুর দিকে থাকবে, পেসেজের প্রথম 2টা প্যারাগ্রাফের ভিতরে মোস্ট প্রবাবলি থাকবে।
তো এখন আপনি যদি হচ্ছে ধরে নেন গ্যাপ ফিলিং খুব ভালো পারেন আর ট্রু ফলস নট গিভেন একটু কম পারেন, আর আপনার এক্সামে কি হইলো, এক্সামে হচ্ছে ট্রু ফলস নট গিভেন 1 থেকে 7 আসলো আর গ্যাপ ফিলিং আসলো হচ্ছে 8 থেকে 13। তো এখন আপনি কি করতেছেন, আপনি যেহেতু গ্যাপ ফিলিং ভালো পারেন, আপনি আগে গ্যাপ ফিলিং করা ট্রাই করতেছেন। গ্যাপ ফিলিং আপনার যেহেতু মাঝখান থেকে আসছে, যেমন 8 থেকে 13 যদি হয়ে থাকে, তাহলে আপনি হচ্ছে প্যাসেজের মাঝামাঝি এইরকম কোথায় একটা থাকবে। তো আপনাকে এটা সার্চ করে টাইম দিয়ে আলাদা করে বের করতে হবে। এখন যদি বের করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু অনেক সময় যদি কোয়েশ্চনটা একটু ডিফিকাল্ট রাখে তাহলে হচ্ছে আপনাকে যে কিওয়ার্ডগুলো নেবেন ওইগুলোকে ওরা প্যারাফ্রেজ করে দিবে, তো আপনি ডিরেক্টলি ধরতে পারবেন না, এতে করে আপনার অনেক টাইম চলে যাবে। আমি রিকমেন্ড করবো আপনি সিকোয়েন্সিয়ালি প্রথমে যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে আগে আনসার করবেন, তারপরে 2 নাম্বার 3 নাম্বার এইভাবে যাইবেন। সো এইভাবে যদি আপনি সলভ করেন তাহলে হচ্ছে আপনার সিকোয়েন্সিয়ালি সলভ করা হবে এবং আপনার হচ্ছে রিডিংয়ে ভালো একটা চান্স থাকবে যে আপনি টাইমটাকে ওয়েস্ট করতেছেন না এবং আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার কারণটা হচ্ছে প্যাসেজটা বারবার পড়া। আপনাকে হচ্ছে রিডিংয়ে যদি একটা প্যাসেজ 2বার 3বার পড়ে আনসার করতে হয়, দেন হচ্ছে আপনি টাইম দিয়ে কোনোভাবেই আপনি ম্যানেজ করতে পারবেন না 1 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে পুরোটা আনসার করা। তো আমি যেটা রেকমেন্ড করি, একটা প্যাসেজ একবার পড়বেন। এখন একবার পড়তে হলে আপনি কিভাবে কোয়েশ্চনগুলো আনসার করবেন, আমি যেটা বলি আগে আপনি কোয়েশ্চনগুলো পড়ে নেন, তারপরে হচ্ছে প্যাসেজে আসেন। আপনি সবগুলো কোয়েশ্চন সম্পর্কে আইডিয়া আছে কোথা থেকে কোয়েশ্চন আসতে পারে। অনেক সময় প্যাসেজ 2 প্যাসেজ 3তে সেকশন সি সেকশন ডি এইভাবে বলে দেওয়া থাকে, যদি মেনশন করে দেওয়া থাকে তাইলে তো আরও ভালো, আপনি ওই প্যাসেজে ওই প্যারাগ্রাফেই আপনি পেয়ে যাবেন। আমি যেটা রেকমেন্ড করব, আপনি হচ্ছে কোয়েশ্চনগুলো আগে পড়ে ফেলেন, তারপরে হচ্ছে আপনি প্যাসেজে আসেন, তারপরে প্যাসেজটা একবার পড়েন এবং প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী যেই কোয়েশ্চনটা আসতেছে ধরে নেন প্রথম দিকে আপনার যে কোয়েশ্চনের আনসার আসে ওইটা আপনি আনসার করে ফেলেন। এইভাবে যদি আপনি সিকোয়েন্সিয়ালি আনসার করতে পারেন তাহলে আপনার একটা প্যাসেজ বারবার পড়া লাগবে না এবং এতে করে আপনার টাইম সেভ হবে এবং আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন। এই ভিডিওর এতটুকু পর্যন্ত দেখে থাকলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনার কাছে কি মনে হয় আরও 2-1টা কারণ যদি যেগুলো আমি মিস করে গেছি এই ভিডিওতে সেগুলো আপনার যদি মনে পড়ে তাইলে আপনি আমাদের কমেন্টে জানাইতে পারেন, এতে করে আপনার মাধ্যমে আরও অনেকের হয়তো বা উপকার হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আপনি চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।